দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৮৭ জন। প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার প্রথম হামলা হয় উত্তর গাজা সিটিতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। আহত এবং নিহতদের বেশিরভাগই ছিল শিশু, নারী ও বয়স্ক। এ তথ্য দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রস্তাবিত শান্তি চুক্তি ইউক্রেন যুদ্ধ অবসানের চূড়ান্ত প্রস্তাব নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে কিয়েভের মিত্ররা উদ্বেগ প্রকাশ করায় এ কথা বলেন তিনি। ইউক্রেন বা এর ইউরোপীয় মিত্রদের ছাড়াই যুক্তরাষ্ট্র ও রুশ কর্মকর্তারা প্রস্তাবটির খসড়া প্রস্তুত করেছে। মার্কিন সেনা সচিব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে লিখিত পরিকল্পনাটি পৌঁছে দেন। ট্রাম্প বলেছেন, কিয়েভ যেন এক সপ্তাহের মধ্যে এটি মেনে নেয়। ফক্স নিউজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, কিয়েভকে এই পরিকল্পনা মেনে নেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শনিবার ইউরোপ, কানাডা ও জাপানের নেতারা বলেছেন, মার্কিন রুশ প্রস্তাব নতুন শান্তি আলোচনার ভিত্তিতে হতে পারে। এদিকে আজ সুইজারল্যান্ডের জেনেভায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা বৈঠক করবেন। এই আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের অংশ নেওয়ার কথা রয়েছে। For Mexico and China, we're talking. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রতিশ্রুতি ছাড়াই শেষ হলো এবারের জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30। শনিবার ব্রাজিলের বেলেম শহরে চূড়ান্ত বৈঠকের মাধ্যমে শেষ হয় এবারের আসর। বৈঠকে এমন একটি চুক্তিতে সবাই সম্মত হয় যেখানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য জীবাশ্ম জ্বালানির দায়ের কথা সরাসরি বলা হয়নি। এতে তেল, কয়লা ও গ্যাসের ব্যবহার দ্রুত কমানোর প্রতিশ্রুতি চাওয়া যুক্তরাজ্য, ইইউ সহ ৮০টির বেশি দেশ হতাশা প্রকাশ করে। সম্মেলনের চূড়ান্ত পর্বে স্বেচ্ছাসেবার ভিত্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। যেখানে তেল উৎপাদনকারী দেশগুলো তাদের পুরনো অবস্থা ধরে রেখেছে, তাদের ভাষ্য, অর্থনীতির অগ্রগতির জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার করতে দেওয়া দরকার। এবারই প্রথম জলবায়ু সম্মেলনে যুক্তরাষ্ট্র কোনো প্রতিনিধি দল পাঠায়নি। ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন নেক এলাকার নিরাপত্তা ও সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে সরকার। সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার জেরে এই পদক্ষেপ। ভৌগোলিক অবস্থানের জন্য এই করিডর ভারতের কাছে অত্যন্ত সংবেদনশীল। যোগাযোগ, অর্থনীতি এবং সামরিক তিন দিক থেকেই এই ভূখণ্ডের গুরুত্ব রয়েছে। চিকেন নেকের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক হয় শিলিগুড়িতে। শনিবারের এই বৈঠকে শিলিগুড়ি করিডরের সঙ্গে সম্পর্কিত সব পক্ষকে নিয়ে আলোচনা হয়। পার্লামেন্ট পুনর্বহালের জোর দাবি তুলেছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শনিবার কাঠমান্ডুতে কমিউনিস্ট পার্টির সমাবেশে যোগ দিয়ে তিনি দেশটির প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার আহ্বান জানান। কাঠমান্ডুর সমাবেশটি ছিল কেপি শর্মা ওলির ক্ষমতাচ্যুতির পর প্রথম সমাবেশ। এতে তিনি বলেন, বর্তমান অচলাবস্থা কাটাতে একমাত্র সমাধান পার্লামেন্ট পুনর্বহাল। তিনি অভিযোগ করেন, জনগণের ইচ্ছা উপেক্ষা করে রাষ্ট্র চলছে, আর প্রেসিডেন্টের সিদ্ধান্ত দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ৯ সেপ্টেম্বর দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন ওলি। ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০-এ পৌঁছেছে। রোববার দেশটির পরিবেশ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। অক্টোবরের শেষ দিক থেকে দক্ষিণ মধ্য ভিয়েতনামে অবিরাম বর্ষণ চলছে। বন্যার ফলে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এক সপ্তাহে মধ্যাঞ্চলের কিছু এলাকায় ১৯০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলটি দেশের একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদন এলাকা। 46 people are dead and missing in historic floods. Thousands of people have been displaced and have had to evacuate. 13,000 hectares of rice, flowers, vegetables. যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের মালিকানা পরিবর্তন হচ্ছে। ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান
জেনারেল ট্রাস্ট পিএলসি এটি কিনে নিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে দ্য টেলিগ্রাফ ক্রয়ে 50 কোটি পাউন্ড বা 65 কোটি ডলারে চুক্তি হয়েছে। যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ পত্রিকা দ্য টেলিগ্রাফ কেনার জন্য চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স, কিন্তু সম্প্রতি তারা আলোচনা থেকে সরে আসে। এর এক সপ্তাহ পর জেনারেল ট্রাস্ট পিএলসির সঙ্গে চুক্তি হলো। জাপানে আতঙ্ক ছড়াচ্ছে ভাল্লুক। হঠাৎ বেড়েছে এই প্রাণীর আক্রমণ, ফলে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামলাতে সরকার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। জাপানে ভালুকের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে আর জনসংখ্যা কমে যাচ্ছে, বিশেষ করে গ্রামীণ এলাকায়। এছাড়াও কমছে অভিজ্ঞ শিকারীর সংখ্যা, কারণ নতুন প্রজন্ম শিকারকে পেশা হিসেবে বেছে নিচ্ছে না। ফলে বাড়ছে ভালুক, কমছে তাদের খাবারের উৎস। ফলস্বরূপ বাড়ছে আতঙ্ক ও হতাহতের সংখ্যা। দেশটির সরকার জানায় বর্তমানে জাপানে ভালুকের সংখ্যা 54,000-এরও বেশি। উত্তরাঞ্চলের পার্বত্য প্রদেশে সহজেই প্রতিদিন চোখে পড়ে বিশাল দেহী ভালুকের, তাই এখানে ভালুক হামলার আতঙ্কে সেনা মোতায়েন করা হয়েছে। গত 7 মাসে বেশ কয়েকজনের প্রাণহানি এবং শতাধিক ব্যক্তি আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় জাপান সরকার। দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানায় সেনারা ভালুকের দিকে গুলি চালাবে না, শুধু তাদের ভয় দেখিয়ে বনে সরিয়ে দিবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আকিতা প্রশাসনের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী সেনারা খাবার সহ বাক্স ফাঁদ বসাবে এবং নেট ও ভালুক তাড়াতে স্প্রে হাতে টহল দিবে। প্রতিদিনই যেহেতু ভালুক আবাসিক এলাকায় প্রবেশ করছে, তাই পরিস্থিতি সামাল দিতে এই পদক্ষেপ। নগর কর্তৃপক্ষ জানিয়েছে আকিতা প্রদেশের জনসংখ্যা প্রায় 8,80,000। এখানে মে মাসের পর থেকে 50 জনেরও বেশি মানুষ ভালুকের আক্রমণের শিকার হয়েছেন। বেশিরভাগ হামলাই ঘটেছে আবাসিক এলাকায়। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়ে বীচ গাছের ফল কমে গেছে। এতে ক্ষুধার্ত ভালুকগুলো গ্রাম ও শহরে ঢুকে খাবার খুঁজছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। দর্শক, এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। এরপর দীপ্ত জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।